হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গল্প যে গল্পের মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। একটা খুবই চমৎকার এক্সপিরিয়েন্স মুভি। এই মুভিটা তামিল ইন্ডাস্ট্রির ভেতরে যত অ্যাকশন, যত ইমোশন ও যত রিভেঞ্জ স্টোরি আছে সব কিছু তো একসাথে মিক্স করলে যা দাঁড়ায়, ঠিক তেমনই একটা সিনেমা হচ্ছে আজকের মুভি রাঙ্গা। এই মুভিটার মধ্যে আছে রাগ, আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প, আর আছে এমন কিছু টুইস্ট যা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। বিশ্বাস করো বন্ধুরা, এই গল্পটা শুরু করার পর তুমি স্কিপ করতে পারবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হতেই আমরা দেখতে পাই ব্যাঙ্গালোরের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য অসংখ্য স্টুডেন্ট সেখানে এসে হাজির হয়। সবাই নতুন, সবার মধ্যে এক ধরনের নতুন এক্সাইটমেন্ট কাজ করছে। এই স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে পাই এই গল্পের দুই বন্ধু, বেবি আর আরজু। ওরা এসেছে তাদের গার্জিয়ানদের সাথে করে। কলেজে ঢোকার আগে তারা একটু বাইরে দাঁড়িয়ে কলেজটাকে দেখে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছু একটু অবাক হয়ে লক্ষ্য করছিল। এরপর তারা ভেতরে ঢুকে যায়। ভিতরে তখন জয়েনিং প্রসেস চলছিল। কেউ ফর্ম ফিল আপ করছে, কেউ ডকুমেন্ট জমা দিচ্ছে, কেউ বা ড্রেসের জন্য শরীরের মাপ দিচ্ছে। পুরো জায়গাটা বেশ ব্যস্ত। একসময় দেখা যায় সেই সকল স্টুডেন্টরা কলেজের করিডোরে বসে আছে। সেখানে কলেজের এক ম্যাডাম এসে হোস্টেলে থাকার নিয়মকানুন বুঝিয়ে বলতে থাকে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় থাকতে হবে, কি কি রুল ফলো করতে হবে, সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছিল সকলকে। এদিকে বেবি আর আর্যর ফ্যামিলি নিজেদের মধ্যে আলোচনা করছিল। ছেলেরা কিভাবে থাকবে, কি খাবে, পড়াশোনা ঠিকমতো হবে কিনা এখানে, এসব নিয়ে তাদের মধ্যে চিন্তা হচ্ছিল। ঠিক তখনই পিকে নামের একজন কলেজ স্টাফ এসে তাদের কাছে এসে জানায় এই কলেজের হোস্টেলটা নাকি তেমন ভালো না। এখানে মদ, গাঁজা, মারামারি এই ধরনের অনেক খারাপ জিনিসই চলে এখানে। তাই সেখানে না থেকে অন্য একটা হোস্টেলে থাকাই ভালো হবে। পরিবার তার কথায় বিশ্বাস করে এবং ছেলেদের সেই নতুন হোস্টেলে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিবি আর আর্যকে ওই হোস্টেলে রেখে পরিবার চলে যায়। সেখানে তাদের রুমমেট হিসেবে পরিচয় হয় শান্তানের সাথে। শুরুর দিকেই সব কিছু ঠিকঠাক লাগছিল, কিন্তু আসল চেহারা দেখা যায় সন্ধ্যা হওয়ার পর। সন্ধ্যা হতেই আরজু ড্রিঙ্কসের কথা তোলে। একজন শুরু করতেই বাকিরাও যোগ দেয় সেখানে। এরপর তারা কাছের একটা বারের খোঁজ পেয়ে সেখানে চলে যায়। তখন বোঝা যায় যে লোকটা হোস্টেলকে ভালো বলেছিল সে আসলে পুরো উল্টো কথা বলেছিল। প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় ছাদে আড্ডা আর মদের আসর। কেউ সোডা দিয়ে মদ খাচ্ছে, কেউ বা ডিরেক্ট খাচ্ছে। পুরো ফ্রি লাইফ। বাড়িতে যেখানে তারা একদম ভদ্র ছিল, এখানে এসে যেন সব কিছুই উল্টে যায়। কিন্তু এই মজা বেশি দিন টেকে না। পরের দিন কলেজে গিয়ে তারা সিনিয়রদের র্যাগিংয়ের মুখে পড়ে। একদিন দেখা যায় এক জুনিয়রকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। সে এসে জানায় সব কথা শোনার পরও তাকে ছাড়া হয়নি, কারণ এই সিনিয়ররা শুধু স্টুডেন্ট না, এটা লোকাল গ্যাংয়ের সাথে যুক্ত আছে। অর্জু বুঝে যায় এক এক করে সবাই মার খাবে। তাই সে বলে আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে ওরা কিছুই করতে পারবে না। তার কথা মতো 22 জন জুনিয়র একসাথে দল বানিয়ে কলেজে যেতে শুরু করে। এই জিনিসটা সিনিয়রদের একদমই ভালো লাগে না। একদিন কুটি নামের এক সিনিয়র লিডার তার গ্যাংকে নিয়ে হোস্টেলে আসে। সেখানে কুট্টি আরজুকে বলে সে যেন শান্তা আর বেবিকে ডেকে আনে, কিন্তু আরজু সরাসরি বলে দেয় দাদাগিরি কলেজ পর্যন্ত রাখেন, এটা আমাদের হোস্টেল। এ কথায় অপমানিত হয়ে কুট্টি হুমকি দিয়ে চলে যায়। হোস্টেলে এক ছেলে জানায় ওই বাইকে বসা ছেলেটাই কুট্টি, আর সে খুবই ডেঞ্জারাস। অর্জু বুঝে যায় আজ রাতেই কিছু একটা হবে। সে সবাইকে জড়ো করে বলে আর যদি আমরা একসাথে দাঁড়াই তাহলে আর কোনোদিন ওরা আমাদের কাছে আসবে না। 18 জন ছেলে প্রস্তুত হয়ে যায়, যা পায় তাই নিয়ে রেডি হয়ে থাকে। কিন্তু রাতে হঠাৎই বাইকের শব্দ শোনা যায়। বাইরে গিয়ে তারা দেখতে পায় প্রায় 100 থেকে 150 জনের বিশাল গ্যাং এসে হাজির হয়। এই দৃশ্য দেখে সবার সাহস তখন ভেঙে পড়ে। কুটির লোকজন 3 জনকে ধরে নিয়ে যায়। তাদেরকে সারা রাত তাদের আড্ডাখানায় মারধর করতে থাকে এবং পরের দিন আবারও মারধর করার পর হঠাৎই কুটি তাদের সাথে বসে ড্রিঙ্কস করে। আর অবাক করার বিষয় হলো কুটি নিজেদের গ্যাংয়ে জয়েন করার জন্য তাদেরকে অফার দেয়। শান্তান রাজি হয়ে যায়, কিন্তু অর্জু আর বিবি এই অপমান কিছুতেই ভুলতে পারে না। বিশেষ করে অর্জু, তার ভেতরে তখন শুধু একটাই আগুন জ্বলছে, প্রতিশোধ। এরপর থেকে আর্যুর মাথায় একটাই চিন্তা, এদের এত সহজে ছাড়া যাবে না, কুর্তিদের হিসাব নিতেই হবে।
কিন্তু সমস্যা হলো ওদের সামনে একটা বড় গ্যাং, আর এরা মাত্র 3 জন। তাই অর্জু একটা প্ল্যান করে, লোকাল কোনো গ্যাংয়ের সাপোর্ট জোগাড় করতে পারলে কুর্তিদের হারানো সম্ভব। বিবি তো রাজিই ছিল, সন্তানও না চাইতে প্ল্যানে ঢুকে পড়ে। সন্ধ্যা হলেই তারা বিভিন্ন বারে যেতে শুরু করে। প্ল্যান একটাই, কোনোভাবেই লোকাল গুন্ডাদের সাথে পরিচয় বাড়ানো। অর্জু এক এক দিন এক এক টেবিলে গিয়ে বসে, গুন্ডাদের সাথে ড্রিঙ্কস করে, কথা বলতে চায়। কিন্তু সমস্যা হলো কেউই তাদের সিরিয়াসলি নেয় না, উল্টো নিজেদের পকেটে টাকা খরচ করে ওদের খাওয়ায়, তবুও কোনো লাভ হয় না। এইভাবে টাকা শেষ হয়ে যেতে থাকে। তাই বাধ্য হয়ে কেউ পার্ট টাইম ওয়েটারে কাজ করে, কেউ বা রাস্তায় পারফর্ম করে টাকা জোগাড় করে। দিনে কলেজে, রাতে বারে, এইভাবেই চলতে থাকে তাদের লাইফ। একদিন তারা ময়ূরীর বারের সামনে দাঁড়িয়েছিল, ভিতরে ঢুকেও তেমন পাত্তা পায় না। হতাশ হয়ে ওয়াশরুমে গেলে এক লোক বিবির কাছে লাইটার চায়। বিবি একটু অ্যাটিটিউড দেখায়, কিন্তু লোকটা কিছু না বলে সরাসরি তার সিগারেট থেকে নিজেরটা ধরিয়ে নেয়। এই জিনিসটা তাদের একটু অদ্ভুত লাগে। পরের দিন আবার ওই বারে গেলে তারা একই লোকটাকে দেখে, কিন্তু এবার যা দেখে তা পুরো শখ। বাড়ির সবচেয়ে বড় গুন্ডারাও ওই লোকটাকে রেসপেক্ট করছে। এখন তাদের বুঝতে বাকি থাকে না এই লোকটা আসলে খেলোয়াড়। তারা ঠিক করে এই লোকটার সাথে বন্ধুত্ব করতে হবে। বিবি সাহস করে এগিয়ে যায়, কিন্তু অবাক করার মতো লোকটা আগেই তাদেরকে চিনে ফেলে। অর্জু আর সন্তানকে ডেকে নেয়, তারপর বলে, আমার নাম রাঙা। এই নামটাই পরে একটা ভয় হয়ে দাঁড়াবে। রাঙা তাদের সাথে বসে চারপাশে চিৎকার করে বলে, এদের জন্য মাল আর চিকেন নিয়ে আয়। এই দৃশ্য দেখে 3 বন্ধু বুঝে যায় এই লোকটা কোনো সাধারণ লোক না। পরের দিন রাঙা তাদের পুরো দলের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে আম্বার নামের একজন ছিল, যা রাঙার ডান হাত। ধীরে ধীরে বিবি, আর্য আর সান্তান রাঙার দলের সাথে মিশে যায়। এখন আর কষ্ট নেই, রাঙার টাকায় খাওয়া দাওয়া আর পার্টি সবই চলছিল। রাতে পার্টি, দিনে কলেজে গিয়ে ঘুম। পড়াশোনার সাথে তো আগেই ব্রেকআপ হয়ে গেছে। একদিন সান্তান জানতে চায় রাঙা ভাই এত বড় হলো কিভাবে। তখন রাঙার ডান হাত পুরো গল্পটা বলতে শুরু করে, কিভাবে রাঙা পুরো গ্যাংস্টার জগতে বাদশা হয়েছে। স্কুল টাইমে সে একটা জুসের দোকানে কাজ করত, নিজের পড়াশোনার টাকা এক আত্মীয়র বিজনেসে ইনভেস্ট করতে দেয়। সেই আত্মীয়র ব্যবসা লস হওয়ার ফলে তার কলেজে ভর্তি হওয়া হয়নি, কিন্তু পরে সেই টাকা সুদসহ ফিরে আসে। তখন থেকে রাঙা নিজের লাইফ নিজের মতো করতে শুরু করে। সে একটা জমি কিনে জুসের দোকান দেয়। একদিন কিছু গুন্ডারা ঝামেলা করতে এলে রাঙা একাই তাদের সামলে দেয়। এই জিনিস দেখে এক বড় গ্যাং লিডার রেড্ডি তার উপর ইমপ্রেস হয়। এরপর থেকে রাঙা গ্যাং লাইফে ঢুকে পড়ে, কিন্তু একসময় সে নিজেই আলাদা গ্যাং তৈরি করে। এইসবের মাঝেই একদিন হঠাৎ রাঙা তাদের ফোন করে, আজ রাত 9টা রেডি থাকো, একটা কাজ আছে। এই একটা কলই তাদের লাইফ পুরো বদলে দিতে চলেছে। ঠিক সময় মতো রাঙা তাদের জন্য গাড়ি পাঠায়। 3 বন্ধু প্রথমে রাঙার বাড়িতে পৌঁছে পুরো অবাক। এত বড়, এত বিলাসবহুল একটা বাড়ি তাদের বিশ্বাসই হচ্ছিল না। তারা আম্বানকে জিজ্ঞাসা করে, ভাই, সব টাকা তো জমি কিনতেই শেষ হয়ে গেছিল, তাহলে এই বাড়ি? আম্বান হেসে বলে, ভাগ্য বলতে একটা জিনিস আছে। যে পরিত্যক্ত জমিটা কেনা হয়েছিল সেটার উপরেই পরে এয়ারপোর্ট তৈরি হয়। এই কথা শুনে তারা একেবারে চুপ। ঠিক তখনই রাঙা রেডি হয়ে এসে বলে, চলো, সময় হয়ে গেছে। তখন তারা বেরিয়ে যায়। ওরা একটা নতুন জায়গায় যায়, যেখানে কিছু গুন্ডা একটা মেয়েকে বিরক্ত করছিল। মেয়েটার বাবাই রাঙাদের খবর দিয়েছিল। রাঙা প্রথমে কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ না হওয়ায় মারামারি শুরু হয়ে যায়। 3 বন্ধু খেয়াল করে রাঙা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে, নিজে কাউকে মারছে না। পরে আম্বান বলে, এর পেছনে একটা বড় কারণ আছে। রাঙার মা মারা যাওয়ার আগে তাকে বলেছিল এই গুন্ডামি ছেড়ে দিতে, কিন্তু মায়ের কাছে ফিরে যাওয়ার আগেই তিনি মারা যান। তারপর থেকে রাঙা ঠিক করে সে আর নিজের হাতে কাউকে মারবে না। এরপর আসে আরেক শকিং একটা কথা, যে আত্মীয়কে রাঙা নিজের বড় ভাইয়ের মতো মানত, সে একসময় তাকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু রাঙা উল্টো তাকে শেষ করে দেয় আর নিজের বাড়ির ভেতরে লুকিয়ে ফেলে সব প্রমাণ। এই গল্প শুনে 3 বন্ধু পুরো অবাক হয়ে যায়। সারা রাত ঘোরাঘুরি শেষে রাঙার লোকজন যখন তাদের হোস্টেলে নামাতে যায়, তখন বিকে বাধা দেয়, এখানে যখন তখন আসা যাওয়া চলবে না, এটা আমার এলাকা। এই কথা শুনে রাঙার আগে তাদের সব জিনিস বের করে দেয় এবং অন্য একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, আনলিমিটেড খাবার, বিয়ার, সিগারেট সব। পরে তাদের জন্য নতুন আরেকটা সারপ্রাইজ রেডি রাখে। বাইরে তাদের জন্য রাখা ছিল একটা রয়্যাল এনফিল্ড বাইক। প্রথম দিনই সেই বাইক নিয়ে কলেজে যেতেই আবার হাজির কুর্তি।
সে এসে বলে, এই বাইক করে কলেজে আসলে সিনিয়রদের রেসপেক্ট থাকবে না, বাইক ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি লাগবে। এ কথা শুনে তারা রেগে ফেটে পড়ে। তারা ঠিক করে এবার রাঙাকে দিয়ে কুটিদের শিক্ষা দিতে হবে। সন্ধ্যায় গিয়ে সব ঘটনা ঘুরিয়ে পেঁচিয়ে রাঙাকে বলে। রাঙা শুনেই রেগে আগুন, আমার ভাইয়ের উপর হাত তুলছে, সেই তখনই যেতে চায়। কিন্তু ওরা বলে কাল হোলির দিন, সবার সামনে হিসাব হবে। পরের দিন কলেজে হোলি চলছিল। তিন বন্ধু কুটিদের ফোন করে চ্যালেঞ্জ দেয়, দম থাকলে গেটের সামনে আয়। কুটি দলবল নিয়ে আসে, এসে বিবিকে একটা চর মারে। কিন্তু বিবি কিছু না বলেই রাঙার দিকে তাকিয়ে থাকে। এরপর শুরু হয় আসল মারামারি। রাঙার পুরো টিম একসাথে ঝাঁপিয়ে পড়ে, সব কিছু যেন স্লো মোশনে চলছে। কেউ কিক মারছে, কেউ ঘুষি মারছে, কেউ পুরো ক্যান্টিনকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। আর রাঙা দৌড়াতে দৌড়াতে নির্দেশ দিচ্ছে, এভাবে মার, স্টাইলিশ লাগবে। কিছুক্ষণের মধ্যেই সবাই শেষ। শেষে কুর্তিকে টেনে এনে তিন বন্ধুর পায়ের সামনে ফেলে দেওয়া হয়। রাঙা সবাইকে বলে দেয়, এরা আমার ভাই, কেউ পাঙ্গা নেবে না। এরপর থেকে তিন বন্ধুর লেভেল একদম বদলে যায়। কলেজে তারা এখন ছোটোখাটো ডন, রাতে পার্টি, দিনে হিরোগিরি। পড়াশোনা সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। একদিন সকালে পার্টির পর বিবির মায়ের ফোন আসে। রাঙা ফোনটা রিসিভ করে বলে, ও সারা রাত পড়াশোনা করেছে, এখন ঘুমাচ্ছে। মা জিজ্ঞাসা করে, তুমি কে? রাঙা নিজের নাম বললেই মা হেসে বলে, বেবি তো সবসময় তোমার কথাই বলে, তোমাকে নিজের বড় ভাই ভাবে। এই কথা শুনে রাঙা একদম চুপ হয়ে যায়। এতদিন সে নিজেও একটা ভাই খুঁজছিল। সেই দিন থেকেই তিন বন্ধুর প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। আর সে প্রতিশ্রুতি দেয়, আমি সবসময় ওদের আগলে রাখবো। এইভাবেই সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই সমস্যা শুরু হলো কলেজে নতুন ইডি আসার পর। নতুন ইডি এসেই প্রথমে তিন বন্ধুকে অফিসে ডেকে পাঠায়। তারা গিয়ে দেখে টেবিলের উপর একটা বন্দুক রাখা। ইডি শান্তভাবে বলে, আমি বাইরের গুন্ডা এবং মাস্তানকে ভয় পাই না, কলেজে এসব চলবে না, আর কিছু হলে সরাসরি কলেজ থেকে বের করে দেব। এই কথা শুনে তিনজনের অবস্থাই খারাপ, ভয়ে গলা শুকিয়ে আসে। এরপর এডি তাদের বাড়িতে ফোন করে জানায় তারা সব সাবজেক্টে ফেল করেছে আর বাইরের গুন্ডাদের সাথে মিশেছে। এমনকি কয়েকদিনের জন্য তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। কিন্তু ভাগ্য ভালো, ইডি পুরো কথাটাই ইংরেজিতে বলেছিল, আর বাড়ির লোক ইংরেজিতে বলার কারণে কিছুই বুঝতে পারেনি। এই জিনিস বুঝে তিন বন্ধু একটু স্বস্তি পায়। তারা আবার ইডির কাছে গিয়ে অনুরোধ করে একটা সুযোগ দেওয়ার জন্য। শেষে ইডি রাজি হয়। আগামী পরীক্ষায় একটা সাবজেক্টেও ফেল করলে এবার সত্যি সত্যি তোমাদের বের করে দেব। এই কথা শুনে তিন বন্ধু ঠিক করে এখন থেকে শুধু পড়াশোনা চলবে। পরীক্ষার সামনে, তাই তারা ডিসাইড করে রাঙার সাথে সব যোগাযোগ বন্ধ করতে হবে। কিন্তু রাতে আবারও দেখা যায় তারা রাঙার গাড়িতে বসে আছে। আসলে মারামারি দেখার নেশা এখনও যায়নি। ফাইট দেখে আড্ডা দিয়ে আবারও সে আগের লাইফে ঢুকে যায়। পরের দিন তারা দেখে পুরো রাস্তা সাজানো, কারণ আজ রাঙা জন্মদিন। পার্টি শুরু হয়। তিনজন ভাবে আজকে মজা করি, কাল থেকে পড়বো। এভাবেই আবার পুরো রাতটা পার্টিতে কাটিয়ে দেয়। সকালে সবাই ঘুমিয়ে পড়লে তিন বন্ধু চুপচাপ সেখান থেকে বের হয়ে এসে কলেজে চলে আসে। এদিকে পরীক্ষা আসতে আর মাত্র 13 দিন বাকি। তারা ঠিক করে এইবার রাঙাকে সব খুলে বলবে, কারণ সে যতই পাগল টাইপ হোক না কেন, মনের দিক থেকে খুবই ভালো। কিন্তু বাড়িতে গিয়ে দেখে পার্টি এখনও চলছে। পার্টির মাঝে একটা গেম চলছিল। হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ পরিস্থিতি অদ্ভুত হয়ে যায়। বিবির মাথায় আগের গল্পটা ঘুরতে থাকে। সে গিয়ে দেয়ালের রং খুঁড়তে শুরু করে, আর সত্যিই ভেতর থেকে লাল দাগ বের হয়। এরপর মেঝের একটা অংশ সরিয়ে দেখে সেখানে সিমেন্ট দেওয়া। তখন তারা বুঝে যায় রাঙা যা বলছিল সবই সত্যি, এই বাড়িতেই খুন হয়েছিল। এই জিনিস দেখার পর তিনজনই ভয় পেয়ে যায়। সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। কলেজে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও হোস্টেলে উঠে যায়, কারণ সেই বাড়িতে ফেরার সাহস আর নেই। কিন্তু সমস্যা এখানেই শেষ না। একদিন রাস্তায় রেডির লোকেরা তাদের কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে কুটি বসে আছে। রাগে বিবি সব বলে দেয়, আমরা তো শুধু পড়াশোনা করতে এসেছিলাম, কুটিদের জন্য এই লাইফে ঢুকতে হয়েছে। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। রেড্ডি বলে, তোদের সাথে আমার সমস্যা নেই, আমি শুধু রাঙাকে ধরতে চাই। এরপর তাদের ছেড়ে দেয়। তারা সব বুঝে রাঙার কাছে ফিরে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে রাঙা নিজের দলের দুজনকে বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দিচ্ছে। চিৎকার, আর্তনাদ, পুরো জায়গাটা ভয়ঙ্কর হয়ে যায়। তখন তারা বুঝে যায় এ লাইফে থাকলে শেষ পর্যন্ত তারাও একই হয়ে যাবে। অর্জু বলে, এখান থেকে না গেলে আমরা পুরো গুন্ডা হয়ে যাব। তারপর ঠিক করে এখান থেকে যে করে হোক পালাতে হবে।
বেবি বলে আমার একজন পরিচিত আছে, তার একটা হোস্টেল রয়েছে, সেখানে আমরা সরাসরি চলে যাব। তারপর পরীক্ষা দিয়ে সরাসরি বাড়িতে চলে যাব। পরের দিন সকালে তারা ব্যাগ গুছিয়ে হোস্টেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। হোস্টেলের সামনে আসতেই বেবির বন্ধু তাকে রিসিভ করে এবং রুমে নিয়ে যায়। রুমে গিয়ে প্রথমে বেবি সকলকে নিজেদের ফোনগুলো অফ করে দিতে বলে, যাতে রাঙা আর তাদেরকে কল করতে না পারে। এরপর তারা সেই হোস্টেলে বসেই পড়াশোনার মন দেওয়ার চেষ্টা করে। এভাবে দেখতে দেখতেই একটা সপ্তাহ কেটে যায়। তাদের মনে হয় রাঙা হয়তো আর তাদেরকে খুঁজছে না, কিন্তু ওদিকে যা চলছিল সেটা তাদের কল্পনায় ছিল না। রাঙা তাদেরকে না পেয়ে পুরো বেঙ্গালুরু শহরটাকে মাথায় তুলে ফেলেছে। যেখানে যেখানে সন্দেহ, যার কাছে একটু খবর পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গিয়ে খোঁজ নিচ্ছে। এবং কি কুটিদের গ্যাংকেও ছাড়েনি, তাদেরকে ধরে মারধর করতে থাকে, যাতে তিন বন্ধুর খবর বের করতে পারে। এসব ঘটনা এতটাই বেড়ে যায় যে সকল নিউজ চ্যানেলেও খবর ছড়িয়ে পড়ে। সে সময় তিন বন্ধু হোস্টেলের ক্যান্টিনে বসে নাস্তা করছিল। তখনই বেবির চোখ যায় টেলিভিশনের নিউজে। তখন তারা সবাইকে দেখতে পায় তাদের খুঁজে বের করার জন্য কলেজে গিয়ে কীভাবে তাণ্ডব চালিয়েছে রাঙার দলবল। এই নিউজ দেখে তিন বন্ধুর মাথায় হাত। তারা ভাবতে থাকে রাঙা যদি এইবার তাদের বাড়িতে গিয়ে কিছু করে। এই চিন্তায় বিবি দৌড়ে গিয়ে তার ব্যাগ থেকে ফোনটা বের করে, মাকে ফোন দিতে চায়, কিন্তু ফোন অন করতেই রাঙার কল। রাঙা ফোনে চিৎকার করছে আর বলছে, তোরা কে? আমার ছেলেদেরকে ধরে নিয়ে গেছিস কেন? ওদের কিছু হলে তোদেরকে ছাড়বো না। সে ভাবছে কেউ হয়তো তাদেরকে কিডন্যাপ করেছে। কিন্তু সে সময় বেবি শান্ত গলায় বলে, দাদা আমি বিবি বলছি, আমাদের কিছুই হয়নি। আজ সন্ধ্যায় আপনার বাসায় আসছি, কথা আছে। এই কথাই সব কিছু ফাইনাল হয়ে যায়। সন্ধ্যায় যখন তারা বাসায় যায়, রাঙা তাদেরকে দেখেই প্রথমে জিজ্ঞাসা করে, তোরা কোথায় ছিলে এতদিন? তখন বিবি আর ঘুরিয়ে কথা না বলে সরাসরি বলে দেয়, দাদা আমাদের নিজের মতো বাঁচতে দেন, আমরা গুন্ডা না, আমরা এখানে পড়তে এসেছি, আমাদের নিজেদের ক্যারিয়ার আছে। সে এটাও বলে কুর্তিদের ওপর প্রতিশোধ নিতে গিয়ে তারা নিজেদেরকে এই লাইফে জড়িয়ে ফেলেছে। এই কথা শুনে রাঙা একদম চুপ হয়ে যায়। যাদের সে নিজের ভাই মনে করেছিল, তারা আসলে এই কাজের জন্য তার সাথে ছিল। এই কথা ভেবে রাঙার কষ্টে বুকটা ফেটে যায়। সে চুপচাপ আম্বানকে ফোন করে বলে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসতে। তিন বন্ধু তখন মনে হতে থাকে এবার হয়তো আমাদের সকলকে মেরে ফেলবে। তখন তারা রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। বিবির মাথায় ভয় কাজ করতে থাকে। একসময় সে বলে, ও আমাদেরকে মারার আগেই আমাদের কিছু করতে হবে। এই ভেবে সে একটা ছুরি লুকিয়ে রাখে, যাতে রাঙাকে মেরে ফেলতে পারে। ঠিক তখনই তার মাথায় একটা কথা মনে পড়ে, রেড্ডি গ্যাংয়ের বসের কথা। সে বলেছিল রাঙাকে যদি তারা পায় তাহলে তাকে যেন ফোন করে, যাতে সে এসে রাঙাকে মেরে ফেলতে পারে। ওইদিকে রাঙা একা দাঁড়িয়ে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। পুরনো সব স্মৃতি একসাথে ভিড় করে তার উপর। মায়ের মৃত্যু, বিশ্বাসঘাতকতা এবং একাকিত্ব। সে সবসময় প্রিয়জনকে ভালোবাসা দিতে চেয়েছিল, কিন্তু বারবারই ঠকেছে। আজও আবার সে একই অনুভূতি ফিরে এসেছে। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। রাঙা গাড়ির শব্দ শুনে বাইরে চলে যায়। তখনই রেড্ডির গ্যাং এসে রাঙার উপর আক্রমণ করে। তখন তিন বন্ধু এই দৃশ্য দেখার জন্য বাইরে চলে আসে। রাঙা শেষ মুহূর্তে তিন বন্ধুকে বলে, তোরা বাইরে আসবি না, ভিতরে চলে যা। রেড্ডি তখন সামনে এসে বলে, ধন্যবাদ তোদেরকে, তোদের জন্যই আজ রাঙাকে ধরতে পারলাম। এই কথা শুনে রাঙা স্তব্ধ হয়ে যায়। সে বুঝে যায় যাদের সে ভাই ভেবেছিল তারাই তাকে ফাঁসিয়েছে। এরপর আর কিছুই আটকায় না। রাঙা পকেট থেকে তার ছোট ছুরিটা বের করে। এবার সে নিজেই লড়াই শুরু করে। যে মানুষটা এতদিন শুধু নির্দেশ দিত, আর সে নিজে যুদ্ধ করছে। একাই পুরো গ্যাংকে শেষ করে দেয়। শেষে রেড্ডিকে নির্মমভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে তিন বন্ধু ভয়ে জমে যায়। যাকে তারা এতদিন হালকাভাবে নিয়েছিল, সে আসলে কতটা ভয়ঙ্কর আজ বুঝতে পারে। রাঙা তখন তাদেরকে মারার জন্য ধাওয়া করে। তারা তখন দৌড়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। রাঙা একটা কুড়াল নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, আমি কি তোদেরকে এখানে ঢুকতে বলেছিলাম? তোরা নিজেরাই এই লাইফে ঢুকেছিস। তোদের জন্য আজ আমি সব কিছু আবার শুরু করলাম। তার গলায় তখন রাগের সাথে গভীর কষ্ট মিশে আছে। রাঙা বলে, আমি শুধু একটা ভাই চেয়েছিলাম। এই কথা বলতে বলতে সে ভেঙে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা আম্বানও চুপ হয়ে যায়, কারণ এমন রাঙাকে সে কখনোই দেখেনি। রাঙা তখন দুঃখের কথা বলতে বলতে কাঁদতে থাকে। তখনই একজন দাঁড়িয়ে সরি বলতে রাঙা তার দিকে কুড়াল ছুঁড়ে মারে। তারা তখন অন্য একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর রাঙা বাইরে থেকে কুড়াল দিয়ে দরজায় আঘাত করতে থাকে। ঠিক তখনই বাইরে পড়ে থাকা বিবির ফোন বেজে ওঠে। এক মুহূর্তের জন্য চারপাশ যেন থেমে যায়। রাগে ফুঁসতে থাকা রাঙার চোখ পরে ফোনটার দিকে। অনিচ্ছা সত্ত্বেও সে ফোনটা তুলে নেয়,
কিছু না বলে চুপচাপ কানে ধরে। ওপাশে কে কি বলছে শুধু শুনতে থাকে। ফোনের ওপাশে ছিল বিবির মা। তিনি একদম স্বাভাবিক গলায় বলতে থাকেন, কে বাবা, রাঙা নাকি? ভালো আছো? তার কণ্ঠে ছিল বিশ্বাস, ছিল ভরসা। বিবি তো সারাক্ষণ তোমার কথাই বলে, তুমি আছো বলেই আমি আর চিন্তা করি না। এই কথাগুলো শুনে রাঙার চোখের রাগ ধীরে ধীরে নরম হতে থাকে। মায়ের মতো সেই কণ্ঠ যেন তার ভেতরে সব জ্বর এক মুহূর্তে থামিয়ে দেয়। তিনি আবারও বলেন, সামনে তো বিবির পরীক্ষা, ওদের একটু খেয়াল রেখো বাবা, যেন এদিক ওদিক মন না দেয়। শেষে খুব আস্তে করে হুম বলে ফোনটা কেটে দেয়। ফোনটা নামিয়েই আবার দরজার সামনে দাঁড়ায় রাঙা, আর কুড়াল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। রুমে ঢুকেই আম্বানকে ডাক দেয়। তখন আম্বান জানালার সামনে দাঁড়িয়ে বলে, ভাই কি করতে হবে তুমি বললেই ওদেরকে শেষ করে দেব, তুমি খালি একবার বলো। রাঙা মাথা নাড়ে, না, এদের মারার দরকার নেই, আজকের পর থেকে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা শুনেই সবাই স্তব্ধ হয়ে যায়। রাঙা ধীরে ধীরে তিন বন্ধুর দিকে তাকায়। তোরা ঠিকই বলেছিস, তোদের লাইফ আলাদা, আমি ভুল করেই তোদেরকে আমার লাইফে টেনে এনেছিলাম। তার গলায় তখন কষ্ট আর আফসোস। যা, মন দিয়ে পড়াশোনা কর, ভালো মানুষ হ। সে তাদেরকে ক্ষমা করে দেয় আর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে দাঁড়াতেই তার পুরো দল চুপ হয়ে যায়। আজ তারা রাঙাকে নতুনভাবে দেখেছে। এদিকে রাঙার দলের সিনিয়র একজন লোক এগিয়ে এসে চশমা পরিয়ে দেয় রাঙাকে, যেন একজন রাজাকে সম্মান জানানো হচ্ছে। রাঙা ফিরে গিয়ে জানালার সামনে দাঁড়ায় এবং সেখানে তাদের তিনজনের দিকে তাকায়। শোন, তোরা তো পড়বি তাই তো? তিনজন চুপচাপ মাথা নাড়ে। ঠিক আছে, পড়, আমার লোক তোদের আর ডাকবে না, ঠিক আছে? কিন্তু যদি ফেল করিস তাহলে আমি নিজে এসেই তোদেরকে ঠিক করে দেব। কথাটা শুনেই তিনজন বুঝে যায় রাগের ভিতরেও এখনও সেই ভাইয়ের ভালোবাসা আছে। অবশেষে পরীক্ষা দেয়। কয়েকদিন পর রেজাল্ট বের হয়, কিন্তু বিবি আর আরজু একটা সাবজেক্টে ফেল করে এবং সান্তান পাশ করে। তিনজন মিললে রেজাল্টটা দেখে চুপচাপ বের হয়ে আসে। হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকে রাঙা আর তার পুরো দল। তিনজনের বুক তখন দরফর করতে থাকে। রাঙা একদম সিরিয়াস মুখে তাদের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, বের কর। তার লোকেরা জামার ভেতর থেকে লাঠিটা বের করে আর তাদেরকে ধাওয়া দিতে থাকে। কিন্তু এ ধাওয়াটা মজার, ভালোবাসার, আর দৌড়ে আসে তাদের দিকে। তিন বন্ধু প্রাণপণে দৌড়াতে থাকে আর রাঙার লোকেরাও তাদের পিছনে ধাওয়া করতে থাকে। কিন্তু এটা আর আগের মতো ভয় না, এটা বড় ভাইয়ের শাসন আর ছোট ভাইদের দুষ্টামির শাস্তি। হাসির মধ্যে শেষ হয় পুরো গল্পটা। আজকের এই মুভিটা আমাদেরকে শেখায় ভুলপথে যাওয়া সহজ, কিন্তু সঠিক সময়ে ফিরে আসাটাই সবচেয়ে আসল সাহস। আর সবচেয়ে কঠিন ভালোবাসা হলো কাউকে নিজের থেকে দূরে যেতে দেওয়া। কেমন লাগলো পুরো গল্পের এক্সপ্লেনেশন জানাতে ভুলবে না। এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর নেক্সট মুভি তুমি কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও আসবো নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে।